Hello everyone, my name is Tasan Khan. কেমন আছেন আপনারা? আমার সামনে অনেকগুলো ফোন, সো বোঝার চেষ্টা করছি কোথায় কী হচ্ছে। হ্যালো, যারা নয়ারে দেখছেন তাদেরকে হ্যালো, যারা মিনিসোতে দেখছেন তাদেরকে হ্যালো। আর নয়ার মিনিসোর থেকে যে কোনো একটা ফিড আমার তাসান পেজ একটু শেয়ার দিয়ে তারপরে কথা বলা শুরু করছি। সো লেটস শেয়ার দ্য মিনিসো ফিড। Share, write a post on your page, Tasan. Great. So কেমন আছেন সবাই? আমি কেমন আছি? প্যান্ডেমিক মহামারী সারা পৃথিবীতে যেভাবে করে এফেক্ট করছে, কেউই আসলে আমরা ভালো নেই। সো আমিও ভালো নেই, কিন্তু ভালো তো থাকতে হবে। আমরা মানবজাতি বিভিন্ন শতাব্দীতে বিভিন্নভাবে মহামারী দ্বারা আক্রান্ত হয়েছি এবং উই হ্যাভ বাউন্সড ব্যাক। সো এবারও আমরা হোপফুলি উই উইল বি এবল টু বাউন্স ব্যাক, অ্যান্ড হোপফুলি উই উইল বি এবল টু বাউন্স ব্যাক ফাস্টার দেন মেবি 100 years ব্যাক যখন স্প্যানিশ ফ্লু এসেছিল। কারণ এখন আমাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে এবং আমাদের মাঝে সেই মেধাটা আছে, আমরা বুঝি যে কেন আমাদের ঘরে থাকতে হবে, টু ফ্ল্যাটেন দ্য কার্ভ। সো এগুলো নিয়ে লাস্ট 2 মাস আমরা অনেক কথা বলেছি। আজকে সেগুলো নিয়ে কথা বলবো না। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একজন সিঙ্গার সংরাইটার হিসেবে, একজন গানের মানুষ যে গান লেখে, গান সুর করে এবং গান গায়। সো আজকে আপনাদের সাথে গান নিয়ে গল্প করব আর 1-2টা গান শোনাবো। আর আগেই বলে দেওয়া ছিল মিনিসো এবং নয়ারের পেজে কিছু কোয়েশ্চেন আপনারা আমাকে পোস্ট করেছেন, সেগুলোর অ্যান্সার দেব। বাট আজকে আমি শুরু করতে চাই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, আচ্ছা নয়ারের সবাই দেখতে পাচ্ছি তো, নয়ারকে আবার অ্যাটেনশন কম দেওয়া হয়ে যাচ্ছে। তো আজকে যে বিষয়ে আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা আমরা গান করি তারা আমরা আসলে কেন গান করি। আমার প্রথম অ্যালবাম কথোপকথনের ফার্স্ট গানটার নাম ছিল কিছু শিহরণ। কিছু শিহরণে আমি একটা কথা বলেছিলাম যে গান গেয়ে আমি কি দিতে পারি। গানের প্রথম 2টো প্যারাগ্রাফে আমার কথাগুলো ছিল যে গান গেয়ে আসলে তো আমি কিছুই করতে পারি না, পৃথিবীতে দারিদ্র্যের বিমোচন করতে পারি না, আমি অসুস্থতা দূর করতে পারি না, আমি কি করতে পারি। শেষের দিকে আমি গানে লিখেছিলাম যে আমি আসলে কিছু শিহরণ দিতে পারি, কিছু অনুভূতি দিতে পারি, যে অনুভূতিগুলো বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। খারাপ সময় আপনাকে হয়তো একটু মনোবল যোগায়, ভালো সময়টা হয়তো আরও বেশি এনজয় করার সুযোগ দেয়। এতটুকুই কিন্তু আমাদের কাজ। আর যারা আমরা অনেক বছর ধরে গান করি তারা আমরা একটা জায়গায় পৌঁছানোর পরে আমরা রিয়েলাইজ করি যে নতুন আর কি বা দেয়ার আছে। যেরকম আমি প্রায় 20 বছর ধরে গান করছি। আমার প্রথম গান রিলিজ পেয়েছিল ব্ল্যাকের সাথে যখন ছিলাম, অনুশীলন নামে একটা মিক্সড অ্যালবাম করেছিলাম। ওখানে আজম খান আমাদের গুরু, উনি আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছিলেন ব্যান্ড মিক্সড অ্যালবামে, ওখানে একটা গান ছিল। সো তারপরে প্রজন্ম ছিল অ্যালবামটার নাম। তারপর দূরে ভাই সুযোগ করে দিয়েছিলেন একটা মিক্সড অ্যালবামে, অনুশীলন ছিল অ্যালবামটার নাম। ওখানে একটা গান করেছিলাম স্মৃতি, ওটাই ছিল প্রথম গান। সো এই যে এত বছর ধরে গান করছি, শুরুতে যখন ব্ল্যাকে গান করতাম শহরের মানুষরা আমাদের পছন্দ করে, এখন হয়তো সারা বাংলাদেশের মানুষ আমার গান শুনে ফেলেছে। তো এত বছর ধরে যে গান করছি, এটা আসলে প্রাপ্তিটা কোথায়? প্রাপ্তিটা হচ্ছে গান যখন বেঁচে থাকে, আর গান যখন বেঁচে থাকে তখন আমরা বেঁচে থাকি। সো কতগুলো গান আমার বেঁচে আছে সেটা কিন্তু আমি আসলে বুঝবো না। আমি যখন হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবো তখন আসলে বোঝা যাবে কতগুলো গান বেঁচে আছে। বাট এই গত 20 বছর আমি রিয়েলাইজ করেছি বেশ অনেকগুলো গান যেটা এখনও মানুষের প্লেলিস্টে আছে। সো আই উড লাইক টু থ্যাঙ্ক অল অফ ইউ যে এতদিন ধরে আমার গানগুলো আপনারা শুনছেন। এই কথাগুলো এই কারণে বলছি, রিসেন্টলি আমি দেখলাম একটা শব্দ নিয়ে খুব চর্চা হচ্ছে। শব্দটা হচ্ছে লেজেন্ড। এবং আমি কোনো বিতর্কর মধ্যে যাব না, কে কী কারণে এই শব্দটা নিয়ে কথা বলেছে, মিসইউজ করেছে সেটাতে আমি যাব না। কিন্তু আমি যেটা বলবো, আমার চোখে যারা লেজেন্ড এবং কারা লেজেন্ড তাদের নিয়ে আমি একটু কথা বলবো এবং তাদের 1-2 গান আমি গাবো। আছে
আমি যখন ছোট ছিলাম আমি খুবই লাকি একটা মানুষ ছিলাম। আমার মা ছিল ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষিকা। সো আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বড় হয়েছি, আমাদের বাসা ওখানে ছিল। সো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে সব ব্যান্ডরা 90-এর দশকে কনসার্ট করতে আসতো। সো তারা যখন কনসার্ট করতে আসতো, আমি হয়তো ক্লাস 5-6-এ পড়তাম, সে অবস্থাতে আমি কনসার্টগুলো দেখতে পারতাম। এখন কথা বলছি নয়ারের দিকে, এতক্ষণ মিনিসোতে ছিলাম। আমি তাদের গানগুলো শুনতে পারতাম। সো আমার মনে আছে আমার লাইফের প্রথম কনসার্ট দেখেছে ফিডব্যাকে। ও মাই গড, মাকসুদ ভাইয়ের সেই স্টেজের পারফরমেন্স আমি মাঠের মধ্যে দূরে থেকে দেখছি। আমার জীবনের দেখা প্রথম কনসার্ট, এবং আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি জানি না ওই দিনই ঠিক করেছিলাম কিনা আমি ওইরকম একটা জায়গায় যেতে চাই, ওই জায়গায় দাঁড়িয়ে গান করতে চাই, কিন্তু আমার মনে হয়েছিল যে দ্যাট ইজ সামথিং ভেরি স্পেশাল, যে স্টেজে উঠে গান করছি, হাজার মানুষ আমার গানগুলো শুনছে। সো এই ফিডব্যাকের কনসার্ট দেখা থেকে শুরু। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে আমি ওই সময় লেজেন্ডারি সবার গান শুনেছি। আমি আজকে এই শব্দটা বেশি ইউজ করবো, লেজেন্ডস। আমার কাছে ফিডব্যাক শব্দটা একটা লেজেন্ড, মাকসুদ ভাই একটা লেজেন্ড। আমি জেমস ভাইয়ের গান আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমি স্টেজের ঠিক সামনে দাঁড়িয়ে দেখতে পেরেছি। জেমস ভাই তখন ওনার ফার্স্ট সোলো অ্যালবাম বের করেন। ওই অ্যালবামের একটা গান অনন্যা, ও মাই গড কি গান ছিল। জেমস ভাইয়ের চুল তখন অত বড় ছিল না, ছোট ছিল, আর সামনের দিকে কার্লি ছিল। সো জেমস ভাই তার ফেন্ডার ছিল, মানে ফেন্ডার নিয়ে গানটা গাচ্ছেন। আমি ক্লাস 6-এ বা 7-এ পড়ি, একটা ছেলে গানটা মানে আমি যে দেখছি, আমার আই স্টিল ভিভিডলি সি ইট। এখন যখন এত বছর পরে যখন কোনো দাওয়াতে জেমস ভাই কাঁধে হাত রেখে একটা কথা বলে, তখন আমার মাঝে মধ্যে মনে হয় যে জেমস ভাই আমার পাশে বসে আমাকে এই কথাটা বলতেছে। ইজ দিস রিয়েল? সো আমি এই কথাটা এই কারণে বলছি যে আমি গত 20 বছরে অনেক কিছু পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক গান আমার হিট হয়েছে। কটা গান হিট হয়েছে আপনাদের কারণে গুনতে গেলে আমি আসলে গুনে শেষ করতে পারবো না। কিন্তু আমি এখনও যাদেরকে ছোটোবেলায় আমি লেজেন্ড বলতাম, আমি তাদেরকে এখনও ওই জায়গাটাই দিই। একটা গল্প বলি। 2006 সালে প্রথম যুক্তরাষ্ট্রে একটা বাংলাদেশিদের অ্যাওয়ার্ড শোতে আমি যাই। সেখানে এয়ারপোর্ট থেকে যখন আমরা যাচ্ছি, আমাদের লিমোজিনে করে নিয়ে গেল। আমি তখন আমেরিকাতে অ্যাকুস্টিক গিটার কিনবো, আমাদের সাথে বাচ্চু ভাই ছিলেন। বাচ্চু ভাই শুনছেন, বলে যে তুই কিনবি, গিটার কিনবি, চল গিটার সেন্টারে নিয়ে যাই। সো আমি বাচ্চু ভাই একটা লিমোজিনে স্ট্রেচ লিমোতে বসে গিটার সেন্টারে যাচ্ছি, কিনে তারপরে আসতেছি। আমার ওই পুরোটা সময় মনে হচ্ছে যে আমি লাইফে কী করলাম, কীভাবে করলাম, যে বাচ্চু ভাই আমার পাশে এই স্ট্রেচ লিমোতে লিঙ্কনে বসে আমার গিটার কিনে আমরা গিটার নিয়ে আড্ডা দিচ্ছি। আমি কিন্তু তখন ব্যাপারটা ফিল করছি যে ইটস আ মিরাকল। এখনও কিন্তু যখন জেমস ভাই ইনস্টাগ্রামে বলে যে বাসায় আয়, লকডাউন শেষ হলেই আড্ডা দিই একদিন, এটা কিন্তু আমার কাছে ইজ লাইক ইটস স্টিল সামথিং স্পেশাল। ওই যে ক্লাস 6-এ হাফ প্যান্ট পরা অবস্থায় যখন আমি স্টেজে মাকসুদ ভাইকে দেখেছি, অথবা যখন ফার্স্ট সারিতে বসে ক্লাস 7-এ জেমস ভাইকে কনসার্টে দেখেছি, ওই সময়েও জেমস ভাই, মাকসুদ ভাই অথবা বাচ্চু ভাই আমার কাছে যা, এখনও কিন্তু যখন আমি তাদের সাথে ইন্টারাক্ট করি, উনি কিন্তু এখনও কিন্তু তাই। গত বছর একটা ঘটনা ঘটেছে, আমার এক বড় ভাইয়ের বাসায় দাওয়াত। বড় ভাইয়ের সবাই পরিচিত, জেমস ভাইও আছেন, আরও অনেকে আছেন। একজন মিউজিশিয়ান ঢুকলেন, আমি কতক্ষণ তাকিয়ে আছি। বাট আরেকটা ছেলে ঢুকলো, সেও ইয়াং মিউজিশিয়ান। সে ঢুকে আমাকে দেখে ভাই তাহসান ভাই এরকম করতেছে, আমি তাকে অ্যাটেনশন দিচ্ছি না। এমনিতে কেউ আমাকে সম্মান দিলে অ্যাটেনশন দিই, কারণ আমি অ্যাটেনশন দিচ্ছি না এই কারণে, কারণ তার পাশে যে ভদ্রলোক ঢুকলেন তাকে আমি জীবনে প্রথম দেখছি, এবং সে আমার কাছে ওই রকমই একজন মানুষ যাকে দেখে আমি হতবিহ্বল হয়ে যাওয়ার মতো অবস্থা। তিনি ছিলেন সঞ্জয় ভাই, ওয়ারফেজের। আমার সাথে সঞ্জয় ভাইয়ের আসলে আগে কখনো পরিচয় হয়নি, ওই দিনই প্রথম পরিচয় হয়। তো আমি যখন ছেলেটাকে বললাম যে তুমি যে আমাকে দেখে এরকম করছো, তুমি কি জানো যে তোমার পাশে কে দাঁড়িয়ে আছে, আমি কাকে দেখে এরকম করছি? সে সঞ্জয় ভাইয়ের দিকে তাকিয়ে বলছে, না ভাইয়া চিনতে পারলাম না। সো জাস্ট বিকজ এই নতুন আর্টিস্টটা আমাকে ভাবছে আমি খুব বড় একজন আর্টিস্ট, আর সঞ্জয় ভাইকে চেনে না, ডাজন্ট মিন সঞ্জয় ভাই ইজ এনিথিং লেস দেন হোয়াট হি ইজ। হি ইজ দ্য বাংলাদেশের রক মিউজিকের হিস্ট্রিতে যদি দ্য নাম্বার 1 নেম যদি একটা লিস্টে লিখতে হয়, আই উড সে সঞ্জয় ভাই, হেভি মেটাল রকে হি ইজ দেয়ার। এখন উনি তো গত 10 বছরে কোনো গান করেননি, উনি তো গত 20 বছরে কোনো গান রিলিজ করেছেন, 20 না, হ্যাঁ, আমরা হয়তো জানি না, এই যুগের হয়তো কেউই জানে না। বাট
ডাজ দ্যাট মেক হিম এনি লেস? সো এই যে যারা এই লেজেন্ড শব্দটাকে নিয়ে অপব্যবহার করছে অথবা মার্কেটিং গিমিক খেলছে, আমি তাদেরকে বলবো যে মার্কেটিং করা ভালো, প্রমোশনাল স্ট্র্যাটেজি থাকা ভালো, কিন্তু সেটা দিয়ে কিন্তু আসলে বেশি দূর যাওয়া যাবে না। ভালো গান, স্বকীয়তা লাগবে, মৌলিক গান লাগবে, সেগুলো করতে হবে। আমি ডিরেক্টলি কাউকে এভাবে করে বলি না, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ এত বেশি আমাকে ইনবক্সে মানুষ জিজ্ঞেস করেছে। আমার মনে হচ্ছে যে সব বিষয়ে চুপ থাকলে ছোটরা শিখবে কীভাবে। সো আমি বড় ভাই হিসেবেই ছোটদেরকে বলছি, আমি যেভাবে এই মুহূর্তে আমার অনুভূতিটা শেয়ার করলাম, মাকসুদ ভাই, জেমস ভাই, বাচ্চু ভাই, সঞ্জয় ভাই এবং আরও কয়েকজনকে নিয়ে কথা বলবো, এটা কিন্তু আমি ফিল করি বলি, এবং আমি জানি যে এই যে আমার মধ্যে যে বিনয়টা, এটা ফেক না। আমি তাদেরকে ভালোবাসি এবং আমাকে ছোটোবেলায় ওই শ্রদ্ধাটা তারা দিয়েছে বলেই কিন্তু আমি এই জায়গাটায় আসতে পেরেছি এবং তাদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। ওই সময়টা আমি যে গান শুনতে পেরেছি, ইট মেড হু আই অ্যাম অ্যাজ এ মিউজিশিয়ান। সো আমি নতুন মিউজিশিয়ানদেরকে বলবো, বিনয়ী হতে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে, আর মৌলিক গান বানাতে চেষ্টা করতে হবে। আর এই যে সস্তা পাবলিসিটি করে গান হিট করা, এটা এই যুগে আসলে আমি দোষ দিই না কাউকে, এটা সারা পৃথিবীতে একটা রিয়ালিটি হয়ে গেছে যে গান বা নাটক বা সিনেমার আগে একটা স্ক্যান্ডেল হতে হবে, একটা গসিপ হতে হবে, তাহলে প্রেসের লোকেরা তাদের নিয়ে লিখবে, তাহলে হয়তো গান বা সিনেমাটা হিট হবে। এখানে আমি সাংবাদিক ভাইদের একটু অনুরোধ করব, যখন আপনারা তো বুদ্ধিমান, আপনারা বুঝতে পারছেন যে এই মানুষটা ইচ্ছা করে কথাটা করছে জাস্ট কাটতির জন্য, আপনারা যেন পেপারে লেখেন। সো সে যদি ওই কাজটা করবো আপনারা লিখে ফেলেন, তাহলে তো আপনাদেরকে নিয়ে তামাশা করতে চাচ্ছে এবং আপনারা তামাশার পাত্র হয়ে গেলেন, তাহলে তো আপনারা আসলেই অনেক বোকা। সো আমি আমার সাংবাদিক ভাইদের বলবো যে এই বোকামিটা করবেন না। আর যারা শেয়ার দেন ওইসব স্টেটাস, শেয়ার দিয়েন না। যারা শেয়ার করার জন্য এইসব স্টেটাস দিচ্ছে, তারা শেয়ার না পেলেই হলো। তারা দেখবে যে এইভাবে অকারণে বিতর্কিত কিছু করে আমার তো প্রমোশন হচ্ছে না। সো যারা ভালো গান লিখছে, ভালো গান সুর করছে, ভালো গান গাচ্ছে, তাদেরকে নিয়ে লেখেন, তাদের গান নিয়ে লেখেন। সো আমার অনুরোধ, যারা দেখছেন, লেটস প্রমোট গুড স্টাফ অ্যান্ড লেটস সেলিব্রেট লেজেন্ডস, যারা আসলেই আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অনেক অনেক ভালো গান বাংলাদেশে দিয়েছে। সো নয়ারকে অনেকক্ষণ অ্যাটেনশন দেয়নি। সো আজকে অনেক লেজেন্ডদের নিয়ে কথা বললাম, দুটো লেজেন্ড নিয়ে কথা বলবো যাদেরকে নিয়ে আমি ইচ্ছা করে আজকে কথা বলবো, কারণ তারা অনেক বছর ধরে যে গানগুলো করেছিলেন সেগুলো হয়তো সামনে আসেনি। প্রথম যেই মানুষটার কথা বলবো, চন্দন ভাই। উইনিং নামে একটা ব্যান্ড ছিল বাংলাদেশে, অসম্ভব জনপ্রিয় একটা ব্যান্ড ছিল, এবং তাদের অ্যালবামগুলো আমরা লাইনে দাঁড়িয়ে কিনেছি নিউ ইয়র্কে, মনে আছে। সো উইনিংয়ের কয়েকটা গান বেঁচে এখনও আছে। রিসেন্টলি যেটা হয়েছিল গত বছরই, ফ্রেন্ডরা যখন রিউনিয়ন করি পুরনো, তখন তো বসে গান গাই। সো কোন গানগুলো বারবার ফিরে আসে? উইনিংয়ের গানগুলো কিন্তু আসে। সো উইনিংয়ের গানগুলো কিন্তু বেঁচে আছে। উইনিং কিন্তু আমার কাছে, আমার বন্ধুদের কাছে লেজেন্ড। কিন্তু এই যুগের বেশিরভাগ মানুষই কিন্তু উইনিংকে হয়তো চেনে না, চন্দন ভাইকে হয়তো চেনে না। রিসেন্টলি গান বাংলায় ওনার একটা গান হৃদয় জুড়ে প্রকাশ হওয়ার পরে আবার অনেক মানুষ জানবে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে হি ইজ এনিথিং লেস। উনি বাংলা গানকে 90-এর দশকে যা দিয়েছেন, সেটা আসলে বাংলা গান ওনার কাছে ঋণী। সো আই উড আস্ক পিপল, আমার এইজ গ্রুপে যারা উইনিংয়ের গান শুনেছি, তারা যেন উইনিংয়ের গান বিভিন্ন জায়গায় আমরা প্লে করি। সো আজকে উইনিংয়ের একটা আমার খুব প্রিয় গান, আমি জাস্ট দুটো প্যারা আপনাদেরকে একটু শোনাচ্ছি। লাইভে কোনো সমস্যা হচ্ছে? আমি তো কমেন্ট পড়ছি না। আচ্ছা, মনে হয় সব ঠিকঠাক আছে। যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে, স্বপ্নের মনে রঙিন আশা শুধু তোমাকে পাবো ভেবে, মনে জাগে এক রঙিন আশা শুধু তোমাকে ভালোবাসবো ভেবে, হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে
দেব ভেবে যখন দেখি তোমায় আমি অনেক কাছে, হৃদয় গভীরে শুকনো আকাশ মেঘে ভরেছে, অশ্রু বর্ষা জাগা তুমি নিবিড়ে থেকে জেনে, হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে। গানটা আমার লেখা না, আমার সুর করা না, আমি ভালো করে গাইতেও পারি না। তো আমি গাইলাম কেন? আমি গাইলাম কারণ আমার অনেক ভক্ত আছে, তারা আজকে একটু হলেও উইনিংয়ের এই হৃদয় জুড়ে গানটার একটু ফিলটা পাবে। তারা ইউটিউবে যে বা কোথাও যে উইনিংয়ের এই গানটা শোনার চেষ্টা করবে, চন্দন ভাইয়ের যে ম্যাজিক, ওই ব্যান্ডের যে ম্যাজিকটা ছিল ওটা ফিল করবে, অরিজিনাল ভার্সনটা তারা শুনবে, আবার গান বাংলায় তাপস যেই সুন্দর ভার্সনটা করবে সেটা তারা শুনবে। সো হবে কি, ওই পুরোনো গানটা বেঁচে থাকবে। সো আমি ব্যাপারটা বুঝি, আমার যখন পুরোনো গান কেউ গায়, এটা বেঁচে থাকে, আমার ভালো লাগে। সো আমি আমার যারা লেজেন্ডস তাকে আসলে কীভাবে থ্যাংক ইউ দেবো? আমি তো কভার করে পরিচিতি পাইনি, সো আমি নিজেকে কভার আর্টিস্ট বলি না, আমি কভার গান করতেও পারি না, চাইও না, কিন্তু আমি তাও কেন করছি? বিকজ আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ টু চন্দন ভাই অ্যান্ড দ্য ব্যান্ড উইনিং। সো আজকের কথাগুলো একটু ইমোশনাল, আমার ছোটোবেলার সব লেজেন্ডদের নিয়ে কথা বলছি। ফার্স্টে বললাম মাকসুদ ভাইয়ের কথা, তারপরে জেমস ভাইয়ের কথা, তারপরে বললাম বাচ্চু ভাইয়ের কথা, তারপরে বললাম চন্দন ভাইয়ের কথা। এখন আরেকজন লেজেন্ডকে নিয়ে কথা বলবো। এই লেজেন্ড আমার কাছে মানে লাকি, কারণ ওনার সাথে আমি গানও করেছি, ওনার সুর করা গানই করেছি। উনি হচ্ছেন ইকবাল আসিফ জুয়েল ভাই, মাইলসের একজন বড় পিলার, আপনারা তাকে সবাই চেনেন জুয়েল ভাই। কিন্তু জুয়েল ভাইয়ের সাথে আমার গানের কানেকশন শুরু হয়েছে তার অনেক আগে, উনি মাইলস জয়েন করার আগে, ওনার যখন ওয়ারফেজে ছিলেন তারও আগে। আমি ছোটোবেলায় যে সময়টায় নিউ মার্কেটে যে নতুন নতুন ক্যাসেট বের হলে প্রতিদিন নতুনগুলো কিনে আনতাম, খোঁজ রাখতাম কখন কি অ্যালবাম আসছে, তখন কোনো এক ঈদে স্কুলেই পড়ি, স্কুল বা কলেজে, স্কুলে মনে হয়, তখন ইয়েতে গেলাম, নিউ মার্কেটে গেলাম, কি নতুন অ্যালবাম আসছে, নাম একটা ব্যান্ড নতুন, লেজেন্ডস, ইয়াং কয়েকজন ছেলে, বললো যে ভাই ভালো গানটা বাজতেছে। ফার্স্ট শোনাতেই আই ফিল লাইক দিস ইজ সামথিং রিয়েলি গুড। বাসায় নিয়ে এসে ক্যাসেট প্লেয়ার ঢুকালাম, এ পিক থেকে বি পিক পুরোটা শুনে আম লাইক দিস ইজ মাই কারেন্ট ফেভারিট অ্যান্ড স্টিল মাই ফেভারিট। ব্যান্ডটার নাম হয়তো আপনারা জানো না, লেজেন্ডস, অনেকে হয়তো জানেন, আবার অনেকে বেশিরভাগই জানেন না। জুয়েল ভাইয়ের ফার্স্ট ব্যান্ড ছিল। সো ওই অ্যালবামে বেশ কয়েকটা গান এত ভালো ছিল, এখন গানগুলো হয়তো আমরা শুনতে পাই না। রিসেন্টলি আমি আজকে এইটা নিয়ে কথা বলবো বলে ইয়েতে গেলাম, ইউটিউবে গেলাম, ইউটিউবে যে গানটা সার্চ দিলাম, যে গানটা আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল, এই তারা জলের রাত্রিতে, দেখলাম যে জি সিরিজের ইউটিউবে আছে 3000 ভিউ। এখন যারা এই যে কোটি কোটি ভিউ নিয়ে কথা বলে, অথবা বলে যে গত 10 বছরে কী গান হিট হয়েছে, আমার কথা হচ্ছে যে এই গানটার ভিউ হয়তো 3000, এখন কিচ্ছু যায় আসে না। আমি যতদিন বাঁচবো, আমার বয়স আজকে 10 বছর বা 20 বছর পরও যদি হঠাৎ আমার শৈশবের কথা মনে করতে হয়, আমি কিন্তু ইউটিউব বা কোথাও থেকে এই গানটা খুঁজে বের করবো। যদি না পাই, আমি জুয়েল ভাইকে ফোন দিয়ে বলবো, জুয়েল ভাই এই গানটা শুনতে চাই, আপনি একটু কোনোভাবে জোগাড় করে দেন। সো আমার মতো আমার ওই জেনারেশনের অনেকে আমি জানি এই গানটা খোঁজে, এই গানটা, এই তারা জলের রাত্রিতে গানটা তারা খোঁজে এবং তারা শুনবে। সো আমি জানি না এই গানটা কত কোটি ভিউ হবে, হবে না, এই গানটা হিটের লিস্টে আসবে কি না, এই গানটা সেই যুগের যারা হঠাৎ করে খুব ফেমাস হয়ে যাবে তাদের চোখে খুব ভালো কিছু হবে কি না, তাদের অধ্যত্ত এবং অন্তঃশ্বাসশূন্য স্টেটাসে কি থাকবে আমি জানি না, কিন্তু এই গানটা আমার কাছে কিন্তু তখন একটা লেজেন্ডারি গান থাকবে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট, আচ্ছা আমি একটু রাগ নিয়ে কথা বলছি, বড় ভাই হিসেবে রাগ নিয়ে অনেকের সাথে কথা বলা যেতে পারে, সেই অধিকার আমার আছে। লেজেন্ডদের সম্মান দিতে হবে এবং তাদের কয়টা গান হিট হয়েছে গত 10 বছরে সেটা চিন্তা না করে, তাদের যে সময়টা ছিল সেই সময় তারা বাংলাদেশের গানকে কীভাবে সমৃদ্ধ করেছে সেটা নিয়ে ভাবতে হবে, সেটার জন্য ধন্যবাদ জানাতে হবে। সো যে গানটা করবো এটাও আমি কখনো করিনি, জাস্ট আজকে এই কথাটা বলবো বলে জাস্ট একটু বাজাবো, কিন্তু
You have to listen to this song. It's called the Tara Jala Ratri. আর এই গানটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি আজকেই বুঝতে পারলাম এই গানটা আমার অনেকগুলো গানকে ইনফ্লুয়েন্স করেছে। আমি যখন কর্ডগুলো বাজাচ্ছিলাম আমি দেখলাম যে আমি তো এই কর্ড প্রফেশনের গান বানাই। সো এই কথাটা তো আমি জানতামও না, যদি আজকে আমি কথাটা বলতে না যাইতাম। আমি জানতাম যে গানটা আমার খুবই ফেভারিট, কিন্তু এই গানের প্রোগ্রেশন যে আমাকে ইনফ্লুয়েন্স করেছে, জুয়েল ভাই যে আমাকে এভাবে ইনফ্লুয়েন্স করেছে, এটা তো আজকের এই লাইফটা না আসলে আমি হয়তো বুঝতাম না। সো জুয়েল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস সং। ওই তারা জলা রাত্রিতে যেদিন আমি প্রথম তোমায় দেখি, সেই দিনটি আমি কি কখনো বা ভুলতে পারিনি। আমি ভালোবাসি তোমায়, তুমি কি তা জানো না? কখনো বলনি তুমি তো ভালোবাসো আমায়, কিনা সে তো অজানা। ভালোবাসো আমায়, কিনা সে তো অজানা। ভালোবাসো আমায়। ছোট্ট দুটো ভার্স আপনারা শুনে কিন্তু বুঝতে পারছেন যে এটা আমার গানকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করেছে। আমি নিজেই ফিল করছিলাম, আমি নিজে ইম্প্রোভাইজ করা শুরু করে দিয়েছি নিজের মতো করে। ইম্প্রোভাইজেশন যারা বোঝেন না, গান করার সময় আমরা যখন করি তখন ইম্প্রোভাইজ করে আমরা সুরের অদল বদল করি জাস্ট নতুন সুর আনার জন্য। সো এই গানটাকে যেভাবে আমাকে ইনফ্লুয়েন্স করেছে, এখন লেজেন্ডস নামের ব্যান্ডটা তো এক্সিস্ট করে না, এই যুগের কেউ তো লেজেন্ডস ব্যান্ডটার নাম জানে না, কিন্তু লেজেন্ড শব্দটা নিয়ে যখন চর্চা হয় প্রতিবারই আমার লেজেন্ডসের কথাটা মনে পড়ে। ওনারা কিন্তু আমার জন্য লেজেন্ডস। সো যাদের কথা আজকে আমি বলছি, মাকসুদ ভাই, জেমস ভাই, বাচ্চু ভাই, জুয়েল ভাই, সবাই কিন্তু আমাদের একটা সময় যে পরিমাণ গান দিয়েছেন সেটা আসলে এখনও বেঁচে আছে। সো আরও অনেক আর্টিস্ট আছে যাদের গান বেঁচে আছে। আমি ওয়ারফেজের কথা বলছিলাম, সঞ্জয় ভাইয়ের কথা বলছিলাম, উনি অনেকদিন গান করেন না, কিন্তু ওনার গানগুলো এখনও বেঁচে আছে। ওনার গানগুলো যখন আবার এই নতুন ওয়ারফেজে লাইন আপ করছে সেগুলো অসাধারণ হচ্ছে, এবং ওই কারণেই বেঁচে আছে, কারণ আগের ভার্সনগুলোই এত ভালো ছিল। আরও অনেকের গান আছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে শেষ হবে না, যাদের হয়তো কেউ আমরা নামইভাবে জানি না। কিন্তু আসলে যে কথাটা আমি বলতে যাচ্ছি, যারা নতুন আর্টিস্ট আছো, যারা ভক্ত আছেন, প্রচারের জন্য কাউকে মানে খারাপ কিছু বলে তো প্রচার করতে হবে না। আমরা যখন গান করেছি তখন তো আসলে প্রচার হয়েছিল তো, কিন্তু ব্যাপারটা পাল্টে গেছে। আমাদের সময় যখন ক্যাসেট বা সিডি ছিল, প্রতিদিন আমরা পোস্টারিং করতাম আগের এক সপ্তাহ ধরে, রাস্তাঘাটে আমাদের অ্যালবামের পোস্টার থাকতো। তারপর পেপার পত্রিকায় আমরা কোম্পানি থেকে অ্যাডস যেত, যেরকম সিনেমার অ্যাডস যেত, অ্যালবামের অ্যাডস যেত, সেটাও এখন আর যায় না। পেপার পত্রিকায় আমাদেরকে নিয়ে নিউজ হতো কী কী অ্যালবাম আসছে। এখন হয়েছে এই কালচারটা বদলে গেছে, পোস্টারিংও হয় না, পেপার পত্রিকায় নিউজও হয় না। নিউজ যেটা হয় যে কে কী স্টেটাস দিল, কার দাম্পত্য কলহের জেরে কী হয়ে গেল, কার কে ড্রাইভিং লাইসেন্স পেলো, কার মানে এইসব জিনিস নিয়ে নিউজ হয়। কিন্তু একটা ভালো গান লেখা হলো, এটা নিয়ে নিউজ কী হলো। আগে আমার মনে আছে আমাদের গানগুলো যখন রিলিজ পেত ডেইলি স্টারে, তখন ইংরেজি ভাষায় পত্রিকা রাখতাম, রিভিউ দেওয়া হতো গান বাই গান, যে কোন লিরিকটা কেমন, কোন সুরটা কেমন, কোন গানের লিডটা কেমন, আমরা পড়তাম যে আমাদের গান নিয়ে কী লেখা হলো। এখন আমাদের গান রিলিজ পায়, তেমন কিছু লেখা হয় না গান নিয়ে, আমরা পড়িও না। কী লেখা হয়? এত লাখ ভিউজ, এত মিলিয়ন ভিউজ, এত কোটি ভিউজ। দিস ইজ ভেরি স্যাড, বিকজ যে গানটা আজকে এত কোটি ভিউজ, আমি নাম ধরে বলে দিতে পারি, 2 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে, আজকে মানুষ গানটা শোনে না। কিন্তু এমন অনেক আর্টিস্ট আছে গত 10 বছর 20 বছর আগের গান করেছে, এখনও মানুষ শুনছে। সো আসলে এই যে এই ব্যাপারটা কত কোটি ভিউজ, সেটা দিয়ে যে গান জাজ করা, এটা আসলে ইজ নট রাইট। আমার সবচাইতে হিট গানগুলো, সেগুলো ইউটিউবের ভিউজ নাই, কারণ এটা ইউটিউবে ছিলই না কখনো। আমি যদি বলি আলো, ইউটিউবের কয়েকশো চ্যানেলে আপ করা ছিল, সেগুলো টেক ডাউন করা হয়েছে, তারপরও কিছু জায়গায় হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউ, কিন্তু সকটি ভিউ তো নাই। প্রেমাতাল, বিন্দু আমি, এরকম তো ভিউ নেই। ছুঁয়ে দিলে মন সিনেমাতে একবার 1 কোটি ভিউ হলো, নামিয়ে দিল আরেক চ্যানেলে 1 কোটি হয়ে গেলো, কী যায় আসে? 5 বছর পরে যে শুনছে, এইটাই যায় আসে।
ঈর্ষা দূরে তুমি দাঁড়িয়ে 14 বছর আগে গানটা করেছি, তখন ওই বছরের হয়তো সবচেয়ে হিট গান ছিল। এখনও যখন মিনিসোতে দাঁড়িয়ে হঠাৎ করে এমনি গাই, সেটা আবার মানুষ শোনে। কেন শোনে? বিকজ গানটা, লেখাটা মানুষের মন ছুঁয়ে গেছে। কোনো মার্কেটিং স্কিমের জন্য কিন্তু মানুষ শোনে না। সো আই এম মেকিং আ, কী বলবো, একটা রিকোয়েস্ট টু মাই ফেলো মিউজিশিয়ানস এবং ফ্যান্স যারা নেক্সট জেনারেশন, পাবলিসিটির জন্য এরকম মানে তৈরি করতে হবে না এরকম কনফ্লিক্ট, অথবা এরকম আমরা যেটা বলি আজকাল, শব্দটা মাথায় মুহূর্তে আসছে না, আমরা তৈরি করি, স্ক্যান্ডাল তৈরি করি। ঠিক আছে, স্ক্যান্ডাল তৈরি করে ইচ্ছা করে সেই আর্টিস্টের যখন কন্টেন্ট আসবে তার আগে পিছিয়ে কাজটা করি। এটা আমরা যেন না করি, আর সাংবাদিক ভাইয়ের জন্য এটা না লিখি, আর ভক্তরা যেন সেটা না শেয়ার দিই। যখন একটা ভালো গান লেখা হবে সেটা শেয়ার দিই। সেটাই আজকে আমার মূল কথা ছিল। আর আমি থ্যাংক ইউ জানাতে চাই নয়ারকে এবং মিনিসোকে। এর মাঝে লকডাউনে অনেকবার লাইভে এসেছি। এমনিতে আমি লাইভে আসি না, আই রিয়েলি ডোন্ট লাইক দ্য কনসেপ্ট, ভালো লাগে না, কারণ দেখতে কেমন লাগে, মুখটা ফোলা ফোলা লাগে, আর লাইভের ব্যাপারটা মানুষ পছন্দও করে না আমার মনে হয়। কিন্তু লকডাউনে লাইভে এসেছি কারণ ঘরে বসে তেমন কিছু করার নেই। তো আমার মনে হচ্ছে যে লকডাউনে এমন কিছু বলার আছে যেটা বললে হয়তো মানুষ ঘরে থাকবে, এই কারণে লাইভ বেশ কয়েকবার এসেছি, কিন্তু লাস্ট আবার থামিয়ে দিয়েছি। কিন্তু আজকে এসেছি দুটো কারণে। একটা কারণে যে মিনিসো এবং নয়ারের সাথে আমার একটা রিলেশনশিপ আছে। আমরা যারা সেলিব্রিটি, আমাদের তো অনেক মানুষ আমাদের পেজে থাকে, সো তাদেরকে আমরা অনেক কিছু বলে মানুষ শুনতে পারে। সো আজকে ওদের এই দুটো সুন্দর ব্র্যান্ড আমাকে দুটো ভালো কথা বলতে আমাকে অনুরোধ করেছে। আমরা কিন্তু ঘরে আছি একটা কারণে আছি, টু ফ্ল্যাটেন দ্য কার্ভ। 1920s যখন স্প্যানিশ ফ্লু এসেছিল, প্রথমবার যখন লকডাউন তুলে দেয়, তখন মানুষ খুশি হয়ে এত বেশি বাইরে ঘোরাঘুরি শুরু করে। সেকেন্ড ওয়েভে কিন্তু তার চেয়ে অনেক বেশি গুণ মানুষ মারা যায়। আরেকটা থার্ড ওয়েভ আসে, আরও বেশি মানুষ মারা যায়। তো আমরা কেউই চাই না বাংলাদেশে অথবা সারা পৃথিবীতে আবার একটার পর একটা ওয়েভ আসুক। আমরা যেন ঘরে বসে থাকার অভ্যাসটা রাখতে পারি। জরুরি কাজে আমরা বাইরে যাব অথবা যাব না। যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন আপনারা, মানুষের কথা চিন্তা করে তাদের ধন্যবাদ। তার মধ্যে মিনিসো এবং নয়ার দুটো প্রতিষ্ঠান, অনেক বড় প্রতিষ্ঠান, কিন্তু তারা কিন্তু ঈদে আপনাদের জন্য বন্ধ রেখেছে অনলি বিকজ দে ওয়ান্ট টু মেক শিওর যে আমরা ঠিক কাজটা করি। ব্যবসা হবে, যারা বড় বড় প্রতিষ্ঠান তাদের ব্যবসা কিন্তু থেমে থাকবে না, তাদের ব্যবসা একটা সময় হবে, কিন্তু তারা যদি তাদের কর্মীদের ঝুঁকিতে ফেলে দেয়, তাদের যারা ক্রেতা আসবেন তাদেরকে ঝুঁকিতে ফেলে দেয়, তাহলে কিন্তু সেটা ভালো হবে না। এই রিয়েলাইজেশন থেকে কিন্তু মিনিসো এবং নয়ার কাজটা করেছে। তো মিনিসো এবং নয়ারকে অনেক ধন্যবাদ। আই রিয়েলি লাইক দেয়ার স্লোগান, শপিং ক্যান ওয়েট, সেফটি ক্যানট। সো মেক সেন্স, শপিং ক্যান ওয়েট, লাইফ ক্যান ওয়েট, বাট ইফ ইউ ডাই, what happens then? অনেকক্ষণ কথা বলবো না, বেশি কথা বলবো না। আমি আপনাদের আগাম ঈদ এর শুভেচ্ছা জানাতে চাই। ঈদের মুড আসলে আমাদের কারোই নেই। আমি এবার আমার লাইফের ঈদের সবচেয়ে বেশি যেটা মিস করছি, আমি ঈদে, প্রত্যেক ঈদের চাঁদ রাতে আমার মেয়েকে নিয়ে যে শপিংয়ে যাই, এটা আমার জন্য খুব স্পেশাল একটা মুহূর্ত। মানে একসাথে চয়েস করা, ট্রায়াল রুমে যেয়ে ওর সাথে ওকে ট্রায়াল দিতে হেল্প করা, এবার কিন্তু সেটা করতে পারিনি এবং করবো না। আমি জানি যে এটাই ঠিক কাজ। সো আমিও আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ঠিক কাজটা করবেন। কিন্তু এই যে এই ঠিক কাজটা করছি, এই যে মনে কষ্ট নিয়ে করছি, তারপরেও কিন্তু আমাদেরকে একটু হলেও খুশি থাকতে হবে, কারণ আমরা অনেকের চেয়ে ভালো আছি। যেই মুহূর্তে আপনি ফোনে এই লাইভটা দেখতে পাচ্ছেন, মানে আপনি অনেকের চেয়ে অনেক ভালো আছেন। আমরা যারা সুবিধা বঞ্চিত তাদের পাশে অনেকভাবে দাঁড়ানোর চেষ্টা করছি, যারা সচ্ছল মানুষ আছি। কিন্তু তার মানে এই না যে আমরা একেবারে সবসময় একদম মন খারাপ করে থাকবো। ঈদের দিন আমরা যতটুকু পারি একটু খুশি থাকবো, যারা আমাদের পরিবার পরিজন তাদের সাথে একটু ভালো থাকবো, এটাই অনুরোধ। আর লাস্ট একটা কথা বলে বিদায় নিব একটা গান দিয়ে। পুরো গান হয়তো গাইতে পারবো না, গানটা সুর হচ্ছে। আমার মা অনেকদিন ধরেই, গত এক দুই মাস ধরে বলছিল, তুই অনেকদিন গান বেশি লিখিস না, তুই তো আগে লিখতি। আমার ফ্যানরাও যেটা বলে, কেন লিখিনি সেটাও একটা কারণ আছে। তুই এই করোনা ভাইরাসের এই সময়টা নিয়ে এটা নিয়ে একটা গান লেখ, এটা আমার মা বলছিল। আমি অনেকদিন ধরে বলছি, না এই সময় গান আসলে আসে না। চেষ্টা করেছি, লেখালেখি করেছি অন্য বিষয়, কিন্তু এই বিষয় নিয়ে গান আসলে আসছিল না। আমার এক বন্ধুর মা মারা যান গত সপ্তাহে, এবং এত ট্র্যাজিক যে যেই বন্ধু সবসময় আমি জানি যে আমার ক্লোজ বন্ধু, তার ফ্যামিলিতে কেউ মারা গেলে আমি তার জানাজাতে যাব। আমি যে জানাজাতে যেতে পারছি না, এই কষ্টটা যে কতটা কষ্টের, ওই দিন আমি বুঝতে পেরেছি।
কারণ এর আগেও পেপার পত্রিকায় নিউজ দেখেছি, টিভিতে নিউজ দেখেছি, কিন্তু এই প্রথম আমার কাছের একজন যার জানাজাতে আমি যাবই আমি জানি, আমি কিন্তু যেতে পারিনি। ওই কষ্টটা থেকে আমি আসলে কিছুটা লিখতে চেয়েছি, কিন্তু আমি আসলে কিছু লিখতে পারিনি। আমার লেখাটা চলে আসছিল যে একটা ধরনের নেতিবাচকতা চলে আসছিল লেখার মাঝে। সো আমি আমার নেতিবাচকতাটা দিয়ে আমি লিখতে চেয়েছি। আমার নেতিবাচকতাটা ছিল যে মানব জাতি আজকে যে এখানে এই যে মহামারী অথবা চারিদিকে যে এত দুর্যোগ, যেরকম পৃথিবীতে অনেক দুর্যোগের মধ্যে সবচেয়ে বড় দুর্যোগ হচ্ছে ধনী গরিবের যে ভেদাভেদটা। Redistribution of incomes is according to me the most important thing that we should be thinking about. We should be thinking about climate change, পরিবেশ দূষণ এবং পৃথিবীকে আমরা কীভাবে ধ্বংস করছি সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। কিন্তু এই যে ধনী গরিবের ভেদাভেদ আর পরিবেশ দূষণ, এটা আমরা চিন্তা করি না। আমরা এত গ্রিডি, প্রতিনিয়ত শুধু অর্থনৈতিক সমৃদ্ধি, জিডিপি গ্রোথ, এগুলো নিয়ে শুধু চিন্তা করি। সো আমার মনে ছিল যে এইটা নিয়ে আসলে লিখতে হবে, যে আসলে মানব জাতিকে কেউ একজন বলছে যে তোমার এটা বদলাতে হবে। আর এটা বলতে আসলে করোনা ভাইরাসে আমাদের কাছে এসছে এই কথাগুলো বলতে। সো কথাটা শুনতে কেমন লাগলো জানি না, কিন্তু আমি আমার গান যেটা লিখেছিলাম ওই দিন, গান হিসেবে লিখিনি, কবিতা হিসেবে, অদৃশ্য পরজীবী, কথাগুলো আসলে কিন্তু সেটাই। কথাগুলো হচ্ছে is a monologue by that virus who is telling human civilizations that we have to change. সো গানটা গান হিসেবে লেখা হয়নি, কিন্তু লেখার পরে আমার সিডি চয়েসের সোহেল ভাই এবং সাজিদ বললো যে ভাইয়া এটা সুর করতে চাই, খুব ভালো হয়েছে। সো ও একটা সুর করলো, আমি বললাম যে ফার্স্ট দুইটা ভার্স খুব সুন্দর হয়েছে, কোরাসটা আমি করি। সো কোরাসটা আমি সুর করলাম, ও ভার্সটা করলো। সাজিদের সাথে আমার অনেক অনেক ভালো গান, ও আমার লাইফে একটা ব্লেসিং। কারণ শুরু 10 বছর 12 বছর আমি নিজেই সুর করতাম একা, অন্য সুরে গান করতাম না। তারপরে যখন কমার্শিয়াল গান করা দরকার হলো, আমি কমার্শিয়াল একদম সিনেমা নাটকের গান আমার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, ওর সাথে আমার কেমিস্ট্রিটা ভালো হলো। সো ওর মাধ্যমে কিন্তু আবার আমি একটা অন্য অডিয়েন্সকে পেয়েছি। সো ওকে থ্যাংক ইউ যে ও আমাকে এই সুযোগটা করে দিয়েছে যে নতুন একটা অডিয়েন্সের কাছে যাওয়া। সো ওর সাথে যখন কথা হচ্ছিল আমি বলছিলাম যে এবারে এমনটা শুট করি যেখানে তোমারও টেস্ট থাকবে, আমারও টেস্ট থাকবে। সো শেষ পর্যন্ত ট্র্যাকটা করেছে, শ্যুটটা আমাদের দুজনের একসাথে করা, হয়তো ঈদের আগের দিন রিলিজ করবো, অদৃশ্য পরজীবী। সো এই গানটার কিছু লাইন আজকে আপনাদের আমি একটু শোনাতে চাই এবং তারপরে বিদায় নিতে চাই। সো নয়ার এবং মিনিসোকে অনেক অনেক ধন্যবাদ আমার এই সময়টা, ঈদের সময়টা আমার সাথে থাকার জন্য। নয়ার আমাকে কিছু কোয়েশ্চেন পাঠিয়েছে, সেই কোয়েশ্চেনগুলো আগে একটু পড়বো, তারপরে আমি একটু বিদায় নেব। কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। কোয়েশ্চেনগুলো হচ্ছে ইন্টারেস্টিং। নয়ার ফেসবুকে অথবা ইনস্টাতে আর মিনিসোর ফেসবুকে ইনস্টাতে কিছু কোয়েশ্চেন এসছে। ফারাহ মাজবিন বলেছেন, ইফ ইউ আর আ ডিরেক্টর অফ আ নাটক, হু আর দ্য অ্যাক্টার্স? ওকে, আমি যদি ডিরেকশন দিই, ডিরেকশন অনেক কঠিন কাজ। বাংলাদেশে আমার যদি কমেডি নাটক হয়, সবচাইতে ভালো আমি বলবো মোশাররফ করিম এবং সাজু খাদেম। এই দুজন এত এত ফানি এবং ট্যালেন্টেড মানুষ, আমার মনে হয় আন্ডার ইউটিলাইজড। কারণ বাংলাদেশে ওই লেভেলের অত সংখ্যক ডিরেক্টর আছে ভালো, কিন্তু ওনাদের মেধা সেটাকে ক্যাপিটালাইজ করার মতো ডিরেক্টর আমি জানি না আছে কিনা কমেডি হলে। আর যদি ইয়ে হয়, রোম্যান্টিক নাটক হয়, তাহলে অবভিয়াসলি বাংলাদেশে এখন যে দুজন খুব ভালো করে, আফরান নিশো এবং অপূর্ব, ওদেরকে কাস্ট করব। সাথে নায়িকা হিসেবে থাকবে আমার যত প্রিয় নায়িকা, সবাই তো থাকবেই। ওরা ইউজুয়ালি জুটিবদ্ধ হয় মেহজাবিন আর তিশার সাথে। সো ওদের সাথে জুটি না করে জুটি করবো হচ্ছে ইয়ের সাথে, নুসরাত ইমরোজ তিশার সাথে। ও অসাধারণ অ্যাক্ট্রেস, এই পেয়ারের নাটক দেখিনি, এইটা করব। আর আর যদি সিরিয়াস থ্রিলার কিছু করি, তাহলে সিরিয়াস কিছু করলে থ্রিলার টাইপের চিন্তা করিনি। আচ্ছা, চিন্তা করে দেখি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, ইশতার সুলতানা ইশি, how are you going to spend this Eid and what is the first thing that you are going to do when the pandemic is over and the lockdown ends? এই ঈদটা কী করবো আসলে? ঈদে তেমন কিছু করার নেই, কী করবো? লাইভে আসবো কোথা থেকে? না, লাইভে আসবো না। যেটা করবো, ঈদের আগের রাতে লাইভে আসবো, চাঁদ রাতে একটা মিউজিক এগেনস্ট হাঙ্গার নামে একটা চ্যারিটি শো হবে। আমি, মিনার, রাফা আর তপু আমরা গান করবো পরপর দুরা।
সো ঈদের আগের রাতে আমি করছি। এখানে যেটা হবে, সারা পৃথিবী থেকে যারা এনআরবিজ আছেন তারা বাংলাদেশে দুস্থ মানুষের জন্য ডোনেট করতে পারবেন। সো ইটস আ ভেরি রেগুলার প্র্যাকটিস অ্যাব্রড। যে কোনো দুর্যোগের সময় ফান্ড রেজিংয়ের জন্য এরকম শো হয়। বাংলাদেশে হয়েছে কি না এরকম জানি না, বাট এইবারই প্রথম হয়তো হচ্ছে, যেখানে লাইভ মানুষজন ডোনেট করতে পারবে এবং দেখতে পারবে যে কীরকম ডোনেশন হচ্ছে। বাংলাদেশে এবারই ব্যাপারটা আমার ভালো লেগেছে যে আমরা এত নেতিবাচকতার মাঝেও পাশ্চাত্যের ভালো জিনিস দুটো নিয়েছি। একটা হচ্ছে অকশন করে টাকা রেজ করা, বাট রিসেন্টলি আমি দেখছি এটা নিয়েও মানুষজনের প্রবলেম যে এত কেন অকশন, চারিদিকে অকশন হচ্ছে। এটা তো আসলে বাংলাদেশের একটা কী বলবে, কিছু মানুষের একটা ব্যাপার। কোনো কিছু শুরু হলে একটু বেশিও হয়, আবার কিছু করা শুরু হলে সেটাকে কীভাবে করে মানুষ খারাপ বানিয়ে ফেলে সেটা আসলে আমরা সব জায়গাতেই দেখেছি। বাট উদ্যোগটা কিন্তু ভালো, আমরা ভালো উদ্যোগের সাথে থাকি। সো ওই কনসার্টটা করবো ঈদের আগের রাতে। আর ঈদের দিন কী করবো এখনও ঠিক করিনি, দেখি। প্রিয়তা অশ্রু লিখেছে, হোয়াট ইজ দ্য উইয়ার্ডেস্ট রুমার দ্যাট ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট ইউর সেলফ? রুমার তো অনেক শুনেছি, অনেক রকমের শুনেছি। শুরুতে 20 বছর আমি 2003-এ প্রথম একটু ফেম পাওয়া শুরু করেছি, বাট খুব অল্প ফেম। যেরকম আমি হয়তো একটা রেস্টুরেন্টে বসে আছি, পাশের টেবিলে ব্ল্যাকের অ্যালবাম নিয়ে কথা হচ্ছে, ব্ল্যাকের অ্যালবামের স্লিভের ছবিটা দেখেছে, আমাকে নিয়ে কথা হচ্ছে, বাট আমার চেহারা দেখেনি। ওই জায়গা থেকে আজ পর্যন্ত, যেখানে হয়তো 16 কোটি মানুষের সবাই আমাকে চেনে। সো এই পুরো সময় অনেক রকমের রুমার আমি শুনেছি। শুরুর দিকের রুমারগুলো খুবই হার্ট করতো। তারপরে আই হ্যাভ কাম টু রিয়েলাইজ যে এটা শুধু আমার না, এটা সারা পৃথিবীর প্রত্যেকটা পাবলিক ফিগারের এটা কোলাটারাল একটা কী বলবো অকুপেশনাল হ্যাজার্ড। এটা হবেই, প্রত্যেক অকুপেশনের একটা হ্যাজার্ড থাকে। যেরকম যারা এখন ডাক্তার, তাদের হ্যাজার্ড কি? এই যে কষ্ট করে মানে পিপি পরে তারা রিস্ক নিয়ে সেবা দিচ্ছে, এটা তাদের পেশার একটা হ্যাজার্ড। তারা কিন্তু কমপ্লেন করছে না, কারণ তাদেরকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, এটাই দে সাইন্ড আপ ফর ইট। কিন্তু আমার প্রফেশনে কিন্তু আমার সাথে করতে হচ্ছে না, আমার পিপিই পরে হাসপাতালে যে বসে থাকতে হচ্ছে না। আমার প্রফেশনে অন্যরকম হ্যাজার্ড। সো আমাকে আমার হ্যাজার্ডগুলো অ্যাকসেপ্ট করতে হবে। আমার প্রফেশনের হ্যাজার্ড হচ্ছে এইটা, মানুষ পাবলিক ফিগারদের নিয়ে গসিপ করবে, গুজব বানাবে, বানিয়ে বানিয়ে কথা বলবে, এবং সেটা হয়তো অনেকে বিশ্বাস করে ফেলবে। সো এখন আসলে ওগুলো ভাবি না, কষ্টও লাগে না। বাট সবচাইতে উইয়ার্ড ছিল অনেক আগে, ব্ল্যাকেই তখন ছিলাম মনে হয়, কোনো একটা সিঙ্গার তখন সুইসাইড করে। তারপরে কোনো একটা কারণে ভিকারুন্নেস স্কুলে ছড়িয়ে যায় যে সেই মেয়েটা মনে হয় আমার গার্লফ্রেন্ড ছিল, তার জন্য নাকি কিছু একটা। সবাই আমাকে ফোন দিয়ে বলে যে আপনার গার্লফ্রেন্ড ঠিক আছে, আপনার গার্লফ্রেন্ড ঠিক আছে। আমি আমার তো গার্লফ্রেন্ড ঠিক আছে না। তখন আমার যার সাথে রিলেশনশিপ ছিল তার সাথে আমার বিয়ে হয়। সো আমার গার্লফ্রেন্ড তো ঠিকই আছে। কিন্তু আমি তখন খুবই ভয় পেয়েছিলাম, মানে আমার গার্লফ্রেন্ড ঠিক আছে মানে সবার যে কনসার্ন আমার, সো ওইটা উইয়ার্ড ছিল ব্যাপারটা। বাট এরপরে আই রিয়েলাইজ যে এরকম গসিপ জীবনে আসবে, বাট আই হ্যাভ টু লিভ উইথ ইট। Number 4 হচ্ছে Farah Mazbin, if you could travel now, which destination you would choose and why? And if you can invite anyone in the world as your dinner guest, who would be the person and why? এটা খুবই আমি আসলে লাস্ট 2 বছর অনেক ট্রাভেল করেছি এবং আই হ্যাভ বিন ভেরি লাকি। এবং আমার মানে আমি লাস্ট 2 বছরে যা যা করেছি তার মধ্যে এটা আমার আই এম থ্যাঙ্কফুল যে আমি অনেক বেশি ট্রাভেল করেছি। সো ট্রাভেল যখন কোয়েশ্চেনটা আসলো, কোনো সুন্দর জায়গা মাথায় আসছে না, কিন্তু মাথায় আসছে আমার একটা জায়গা যেখানে আমি একবার গিয়েছি। আমার মাকে নিয়ে আমি হজে গিয়েছিলাম 2015 সালে। এই লকডাউনের সময় যখন হেরেম শরীফ বন্ধ করে দেওয়া হলো, তখন যে ছবিগুলো দেখেছি, তারপরে যে ছবিগুলো দেখেছি যে এখন মানুষ কীভাবে লিমিটেড অ্যাক্সেস পাচ্ছে, আমার মনে হচ্ছিল যে মানে থ্যাংক গড আই ওয়েন্ট অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু গো অ্যাগেন। সো জানি না লকডাউন শেষ হলেই হয়তো যাব না, বাট এই একটা জায়গা মাথায় আছে যে সৌন্দর্য, অনেক জায়গায় গিয়েছি, অনেক কিছু ঘুরেছি, বাট এই জায়গায় আবার যেতে চাই। আর আপনার গাওয়া গানগুলোর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় গান কোনটি? নিজের লেখা গান তো নিজের সন্তানের মতো। সো প্রিয় অপ্রিয় বলতে কিছু নেই, বাট নিজের সব লেখা গানই প্রিয়। অন্যের লেখা অন্যের সুর করা একটা দুটো গান আছে, একটা না কয়েকটি গান আছে যেগুলো আসলে খুব একটা ভালো লাগে না। হয়তো নাটকের ডিরেক্টরের সাথে কন্ট্রাক্টে আছি, গান গাইতে হবে, সুর এসছে, গেয়ে ফেলেছি, এরকম গান আছে। কিন্তু নিজের লেখা, নিজের সুর করা, নিজের গাওয়া, এরকম অপ্রিয় কোনো গান নেই, সবই প্রিয়। আর যেটা যখন লিখি তখন প্রিয় হয়ে যায়। যেমন এখন অদৃশ্য পরজীবী গানটা যখন লিখেছি তখন থেকে এটা আমার খুব প্রিয় একটা গান। প্রত্যেকটা লাইন আমার
আমি ফিল করি। মানুষ কে কী বুঝলো আমি জানি না, বাট আমি গানটা ফিল করি। তারপরে হচ্ছে জান্নাতারা, হাউ ডিড ইউ স্পেন্ড দ্য লাস্ট 2 months? ডিড ইউ লার্ন সামথিং নিউ? ডিড ইউ কুক সামথিং? লাস্ট 2 মান্থ কী করলাম? সব জায়গায় একই কথা বলছি, দোলচে ফার নিয়েন্তে, ইটালিয়ান একটা শব্দ আছে, দ্য প্লেজার অফ ডুইং নাথিং, এটা মনে হয় বেশি করছি। আর একটু ছবি আঁকছি, স্কেচ শেখার চেষ্টা করছি অনলাইনে দেখে দেখে, রান্না করছি, আর লেখালেখি করছি লেখালেখি করা হচ্ছে। লাস্ট কোয়েশ্চেনটা নিব। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, অনেকগুলো প্রশ্ন আছে, কোনটা? মৌসুমী আক্তার লিখছেন, তাহসান খান আপনি কি আগামীতে কোনো বই প্রকাশ করবেন কিনা? যেটা হয়, মানুষ যখন ফেমাস হয়ে যায়, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই প্রকাশকরা তাদেরকে অ্যাপ্রোচ করেন যে আপনারা গান করবেন কিনা, সরি বই লিখবেন কিনা। সো এটার কারণ হচ্ছে যে তাদের যারা ভক্ত আছে তারা বইটা কিনবে, ব্যবসা হবে। সো আমাকে যারা অ্যাপ্রোচ করেছে, আমি তাদেরকে এই কথাটাই বলেছি, ভাইয়া আমি তো সাহিত্যিক না, আমি আসলে কেন লিখবো, আর জাস্ট ব্যবসা হবে এটা চিন্তা করে লিখলে হবে কি, মানুষ আমার কাজকে আসলে ভালোবাসবে না, কারণ আমার কাজ একটা কারণে ভালোবাসে। যদি কখনো আমার মতো লেখার ব্যাপারটা আসে, আমি জানি যে আমি কিছুটা বলতে চাই মানুষকে, মাথায় হয়তো অনেক কিছু হয়, ভাবি যে লিখবো, কিন্তু আসলে ওই জায়গাটা আমি পৌঁছাইনি, সবসময় মানা করে এসেছি। এবার লকডাউনে বসে থাকতে থাকতে তাম্রলিপি প্রকাশনী নাম ঠিকই বললাম মনে হয়, সিস্টার কনসার্ন, তাম্রলিপি সিস্টার কনসার্নের যিনি ওনার, তিনি ফোন দিয়ে বলেছেন যে আমি আপনার খুব ভক্ত হিসেবে ফোন দিয়েছি, যে আপনি তো অনেক বছর ধরে শিক্ষকতা করেন, পড়াশোনাতে আপনি ভালো ছিলেন, আপনি লেখালেখি করেন, আমি জানি আপনি বই লেখার কোনো প্ল্যান নেই, কিন্তু আপনার লেখা উচিত। মানে এর আগের কলগুলো ছিল আপনি লিখবেন কিনা, বাট ওনার কলটা ছিল খুবই ইন্টারেস্টিং। উনি আমাকে এই কথাগুলো বলেন যে কেন লেখা উচিত। দেখেন, আমি জানি আপনি কেন লিখতে চান না, আমি শুনেছি, কিন্তু লেখা উচিত কারণ দুটো ব্যাপার। একটা হচ্ছে আপনি যখন লিখবেন, এখন ধরেন যাদের অনেক বিক্রি হয়, তাদের হয়তো 25,000 30,000 কপি বিক্রি হয়, আপনার ভক্ত সংখ্যা এত যে তার চেয়ে অনেক বেশি বিক্রি হবে। আমি হ্যাঁ জানি, বিক্রি হওয়ার জন্য তো আমি লিখবো না। উনি বললেন যে এটাতে, আমি কথাটা শেষ হয়নি, উনি বললেন যে এক্স্যাক্টলি কনভারসেশনটা আমার মনে নেই, অনেকক্ষণ ধরে কনভারসেশন হয়েছে, আমি সামারি করছি। উনি বললেন যে আপনার কারণে নতুন একটা কিন্তু প্রজন্মের নতুন একটা অডিয়েন্স বই পড়া হয়তো অভ্যাসটা তৈরি করবে। এটা কি আপনার মনে হয় একটা ভালো কিছু না? এটাকে শোনার পর থেকে আমার মনে হচ্ছে যে এটা কিন্তু আসলে একটা ভালো কিছু। আমার লেখা হয়তো খুব খারাপ হবে, সবাই হয়তো বলবে যে খুব পচা বই হয়েছে, কিন্তু আমার বইয়ের কারণে যদি 20,000 মানুষ, নতুন মানুষ একটা বয়সে, তারা যদি আমার বইটা কিনে বইটা পড়ে ভালো লাগে, বই পড়ার অভ্যাসটা যদি তাদের তৈরি হয়, আমি যদি রেগুলারলি লিখি, তাহলে কিন্তু আসলেই একটা বড় কিছুই হবে। সো আমার মনে হয়েছে যে এই কথাটা ভ্যালু আছে। আরেকটা বলেছেন, আমি অনেক কবিতা মাঝে মধ্যে ফেসবুকে, ইনস্টাগ্রামে প্রকাশ করি, যেগুলো আসলে গান হয় না, ওগুলো তো আপনি প্রকাশ করতে পারেন। সো এই দুটো কথার কারণে আমার মনে হয়েছে হয়তো লেখা উচিত। সো এখন করছি, প্রবন্ধ আকারে বিভিন্ন কিছু লেখার চেষ্টা করছি, বাট বই আকারে কি সেটা মাথায় আছে, বাট এখনই বলতে চাই না, কারণ কিছু বললাম তারপরে পারলাম না, তখন ভালো লাগবে না, বাট হ্যাঁ লেখার ইচ্ছা আছে। সো দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ফর স্পেন্ডিং দিস মাচ টাইম উইথ মি। মিনিসো এবং নয়ারকে অনেক অনেক ধন্যবাদ এই লাইভটা আয়োজন করার জন্য। সবাইকে আগামী ঈদ মুবারক। আমাদের চারিদিকে অনেক অনেক দুর্যোগ, অনেক দুর্যোগ। আমরা এই দুর্যোগে একতাবদ্ধ থাকবো, আমরা নেগেটিভিটি পরিহার করব। কেউ যদি ভুল করে, আমি যেরকম আজকে বুঝিয়ে দিলাম, একটু ছোটো ভাইকে শাসন করলাম, সেরকম আমরা শাসন করব। আমি ইউজুয়ালি শাসন যাদেরকে করি, ইনবক্সে শাসন করি। যেরকম হয়েছে, সালমান মুক্তাদির একটা কিছু করলো, আমি ওকে ইনবক্সে যেয়ে বলি, সালমান এটা এরকম ঠিক হয় নাই। নাসিন হাসান কিছু করলো, আমি ইনবক্সে যে এটা ঠিক হয় নাই। আমি কিন্তু ইনবক্সে কাউকে গেলে স্টেটাস দিয়ে কাউকে অপমান করাটা একদমই ঠিক করি না, ঠিক মনে করি না। সো আমি অনুরোধ করবো সেটাই, যদি কাউকে আপনার মনে হয় যে কিছু পছন্দ হচ্ছে না, আপনি সেটা ইনবক্সে বলতে পারেন, নেতিবাচকতাটা ছড়িয়েন না। আপনার এই যে রাজনৈতিক মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ, এটা থেকে একটু বেরিয়ে আসি, আমরা এই করোনার সময়টা একতাবদ্ধ থাকি, এবং আমরা এই যে একটার পর একটা দুর্যোগ আসছে, যেটা আমাদের কাজ করে সেটা করি। আমার কাজ গান করা, অভিনয় করা, আপনাদেরকে বিনোদন দেওয়া, এই লাইভে এসে আপনাদের গান শুনছি, গল্প বলা, সেটা আমার কাজ, আমি এটা করছি। সো যার কাজ সেটা করে যেতে হবে। আমি বলছি না যে আমি সব দিক থেকে ঠিক করছি, আমি এই উদাহরণটা দিলাম যে আমি চেষ্টা করছি। এর মাঝে মানুষ খারাপ পাবে যে উনি লাইভে এসে এত কথা বলেন কেন, লাইভ করার কি আছে। অনেকে বলবে যে লাইভে ফ্রি গান করছেন কেন, শুরুতে যখন সব কিছু তো লাইভে ফ্রি করতাম। সো সব কিছুতেই কিন্তু একটা নেগেটিভিটি চলে আসছে। আমি অনুরোধ করব এই কঠিন সময় আমরা এই নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে
জাস্ট একটু একতাবদ্ধ থাকে, এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। শুরু থেকে অনেক কিছু বললাম, লেজেন্ডসদের থ্যাংক ইউ দিলাম এবং আমার লেজেন্ডারি কিছু গান শুনলাম। কোয়েশ্চেন অ্যান্সার্স হলো অদৃশ্য পরজীবী গানটা আসবে হচ্ছে, আর হোপফুলি 2 দিনের মধ্যে শেষ করতে পারবো। হোপফুলি গানটা আপনাদের ভালো লাগবে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করবো না, কন্ট্রোভার্সি মার্কেটিং হবে না। জাস্ট আপনাদের অনুরোধ করবো, গানটা ভালো লাগলে, লেখাটা ভালো লাগলে শেয়ার করবেন। কোনো কন্ট্রোভার্সি দরকার নাই। গান হিট হওয়ার জন্য কোনো তামাশা করতে হয় না, জাস্ট ভক্ত থাকতে হয় যারা আপনার গান ভালোবাসে। ঠিক আছে? অনেক শাসন করলাম ছোটো ভাইকে এবং আপনাদের সবাইকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করলাম। আই হোপ ইউ লাইকড ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার। আচ্ছা, ফিনিশ। I drink till I'm drunk, smoke till I'm high, castle on the hill, wake up. I drink till I'm drunk.